নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা মাস বাকি আছে। শাসক বিরোধী সব পক্ষের তৎপরতা তুঙ্গে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি একটি বিষয়কেই এবার তাদের নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার করেছেন, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় হিন্দুরা কার্যত বিপন্ন বোধ করছেন। যে পশ্চিম বাংলার সৃষ্টি তাদের মতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে 20শে জুন 1947 এটাকেই ভারতীয় জনতা পার্টি এবং তার ইকোসিস্টেম পশ্চিমবঙ্গের জন্মদিন বলে। বিতর্ক আছে। তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির দাবি সেই পশ্চিমবঙ্গে আজকে হিন্দুরা বিপন্ন, তাদের অস্তিত্ব সংকটের মুখে। বিশেষত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হিন্দুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। যদিও অনেকদিন ধরে সেন্সাস হয়নি, সুতরাং মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, এই সমস্ত জেলায় হিন্দুদের সংখ্যা ঠিক কত সেটা এখনো জানা যাচ্ছে না। যদিও মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, এই জায়গায় ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং দক্ষিণ 24 পরগনাতেও তাদের সংখ্যা যথেষ্ট বেশি, উত্তর 24 পরগনাতেও মুসলমানদের সংখ্যা অনেক বেশি, নদিয়াতেও তাদের সংখ্যা যথেষ্ট বেশি। কিন্তু নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হিন্দু মুসলমান জনসংখ্যার আনুপাতিক হার ঠিক কতটা এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই। যখন সেন্সাস হবে তখন সেই তথ্য আমরা জানতে পারবো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে এই রাজ্যের 1/3 মানুষ মুসলমান ধর্মাবলম্বী। বিজেপির দাবি বিভিন্ন জেলায় যেভাবে মুসলমান জনগোষ্ঠীর মানুষের সংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে হিন্দু মুসলমান জনসংখ্যার অনুপাত কাছাকাছি চলে আসতে পারে। এটা তাদের আশঙ্কা এবং এটাকেই তারা প্রচারের হাতিয়ার করছে যে হিন্দু খাতরে মে হ্যায়। মুর্শিদাবাদের ঘটনা তাদের এই প্রচারকে একটা বাড়তি অক্সিজেন দিয়েছে। দেখুন, 2024 সালের অগাস্ট মাস থেকে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে দুটো ঘটনা, সেটি হলো আমাদের পড়োশী বাংলাদেশে 2024 সালের 5ই অগাস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানো অভ্যুত্থানের মাধ্যমে। তারপর সেখানে যে সরকার এসেছে সেই সরকার ঘোষিতভাবে ভারত বিরোধী এবং প্রো পাকিস্তান। সেই সরকারের সমর্থক হচ্ছে জামাতে ইসলামী এবং অন্যান্য র্যাডিক্যাল মুসলিম গোষ্ঠী। এবং বাংলাদেশে 2024 জুলাই অগাস্ট মাস থেকে লাগাতার হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে। সেটা কখনো চট্টগ্রামের হাজারীগড়িতে হোক, কখনো বাংলাদেশের দিনাজপুরে হিন্দু নেতাকে খুন করা হোক, কখনো চিন্ময় প্রভুর বিনা বিচারে জেলে আটকে থাকা হোক, সনাতনীদের উপাসনা স্থলকে অপবিত্র করা হোক, সনাতনী মাতৃশক্তির সম্ভ্রম হানি হোক, এরকম অসংখ্য ঘটনা আছে। বহু সনাতনী নেতার বিরুদ্ধে খুনের মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তারা গা ঢাকা দিয়ে আছেন, আইনজীবীদের মাধ্যমে তারা আদালতে সওয়াল করছেন। বিজেপি এই রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল। প্রথম দিকে তাতে অনেকটাই ভাটার দেখা গেলেও বাংলাদেশের ঘটনা এবং সেখানে হিন্দু নির্যাতনের বিষয়গুলো যখন সামনে আসতে থাকে তখন বিজেপির সদস্য সংখ্যা বাড়তে শুরু করে। তারপরে যেটা হলো সেটা হলো মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদে
যে ঘটনা ঘটেছে বিজেপির দাবি পরিকল্পিতভাবে সেখানে বেছে বেছে সনাতনীদের নিশানা করা হয়েছে এবং সনাতনীরা মুর্শিদাবাদ ছেড়ে নদী পার হয়ে মালদার কালিয়াচকের ৩ নম্বর ব্লকের একটা স্কুলে আশ্রয় শিবিরে ছিলেন। তারা অনেকেই ফিরে এসছেন, কিন্তু এখনো তাদের আতঙ্ক কিন্তু কাটেনি। বাবা ছেলে দুজনেই সনাতনী, তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে এবং তাদের লাশ পড়েছিল রাস্তায়। সেই পরিবারের অভিযোগ, পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কিন্তু ঘটনাস্থলে সময় মতো আসেনি। যদি ঘটনাস্থলে তারা সময় মতো আসতো তাহলে প্রাণ রক্ষা করা যেত, এই দাবি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল উইমেন্স কমিশন ভিজিট করে গেছেন। ন্যাশনাল উইমেন কমিশন জানিয়েছেন যে ওখানে আইনের শাসন বলে কিছু আর অবশিষ্ট নাকি নেই। পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বা বিএসএফ এর ক্যাম্প মোতায়েনের দাবি উঠছে। কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের এক বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছিলেন এই জেলায় আমরা ৭০%, সনাতনীরা ৩০%, সনাতনীদের ভাগীরথীর জলে চোবাতে পারি। তার এই উস্কানিমূলক মন্তব্যের পর তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ প্রশাসন নিয়েছে বলে আমার অন্তত জানা নেই। আবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ যেভাবে এই রাজ্যে হয়েছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একজন বর্ষিয়ান মন্ত্রী যেভাবে কলকাতায় জনসভা করে বলেছেন যে কলকাতা ঢোকার প্রবেশ পথগুলো প্রয়োজনে ২ থেকে ৫০,০০০ লোক দিয়ে অবরুদ্ধ করে দেব, এটাও তো উস্কানি। কিন্তু তা সত্ত্বেও রাজ্য প্রশাসনের তরফ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান বিরোধী দল বলছে এর থেকে প্রমাণিত হয় যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু তোষণে ব্যস্ত। দেখুন, আমরা যাদেরকে ধর্মনিরপেক্ষ বলে এতদিন জানতাম, আমার তো তাদের প্রতি মোহভঙ্গ এবং বিশ্বাসভঙ্গ দুটোই হয়েছে। তারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন এবং সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে অদ্ভুত রকম নীরবতা পালন করেন। প্রয়োজন হলো এখন পজিটিভ সেকুলারিজম, যে সেকুলারিজম সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা বা সংখ্যাগুরু সম্প্রদায়ের ফ্রিঞ্জ এলিমেন্টদের সাম্প্রদায়িকতা সবকিছুর বিরুদ্ধে সরব হবেন। তাহলেই বুঝবো তারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করি, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে যারা নিজেদের সেকুলার লিবারেল বলে দাবি করেন তারা ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে আশ্চর্য রকম ভাবে নীরব। বিগত ৭-৮ বছর ধরে পশ্চিমবঙ্গে চলছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা এবং ২০২৬-এর নির্বাচন হবে সম্পূর্ণরূপে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ১০০টার মধ্যে ৯১টা মুসলমান ভোট পেয়েছিলেন। বিজেপি পেয়েছিল হিন্দু ভোটের ৫৫%। মুসলমান ভোটের পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যাওয়ায় মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলা, যেখানে একসময় কংগ্রেসের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, বাম কংগ্রেস জোট করে লড়লেও সেখানে খাতা খুলতে তারা পারেনি। সিএ এর বিরুদ্ধে সংখ্যালঘুদের পথে নামা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংখ্যালঘুদের রক্ষাকর্ত্রী হিসাবে তুলে ধরা, এটা সংখ্যালঘু মননে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা বিশ্বাস জন্মাতে সাহায্য করেছিল এবং সেই জন্য তারা দুহাত উপর করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। তারপর একটা ঘটনা ঘটলো, সেটা অনেকে আশা করেছিলেন বোধহয় মুসলমানদের মধ্যে
তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হচ্ছে, সেটা সাগরদিঘির বাই ইলেকশন, যেখানে বাম কংগ্রেসের জোট প্রার্থী বায়রন বিশ্বাস তৃণমূলের প্রার্থীকে 20,000-এর বেশি ভোটে হারিয়েছিল। সাগরদিঘির ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু অশনি সংকেত ছিল। তারপর এলো দেখুন 2024-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে তৃণমূল একচেটিয়া আসন পেলেও মালদা, উত্তর দিনাজপুরে খাতা খুলতে পারেনি, বরঞ্চ কংগ্রেস একটা আসন পেল মালদায়। মুর্শিদাবাদ জেলার 3টে আসনে তৃণমূল জিতলেও বাম কংগ্রেস জোট যথেষ্ট ভালো ভোট পেয়েছিলেন। অধীর চৌধুরী হেরেছিলেন ঠিকই, কিন্তু অধীর চৌধুরী হারের পিছনে ছিল বহরমপুর শহরের হিন্দুদের বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহাকে বিপুল সমর্থন। সেটাই অধীর চৌধুরীকে নির্বাচনে পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তাহলে মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদের একটা অংশে ধর্মীয় সংখ্যালঘু মানে মুসলমানদের ভোট তৃণমূল একচেটিয়া পায়নি। পঞ্চায়েত নির্বাচনেও মুর্শিদাবাদ, মালদায় যথেষ্ট লড়াই দিয়েছিল বাম কংগ্রেস এবং বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন। তিনি জানেন যে হিন্দু ভোটের মেরুকরণ এবার একটা চূড়ান্ত চেহারা নেবে। একে বাংলাদেশ, তারপর মুর্শিদাবাদ এবং সর্বশেষ হচ্ছে পেহেলগামে জঙ্গি হামলা। এবং পেহেলগামে যেভাবে ধর্মীয় পরিচয় যাচাই করে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে, তাতে কিন্তু সারা দেশ জুড়ে একটা হিন্দু কনসলিডেশন হয়েছে। এবং পশ্চিমবঙ্গেও হিন্দু কনসলিডেশন পেহেলগামের ঘটনার পর অন্তত 2-3% বেড়েছে। দেখুন, বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট শতাংশের বিচারে পার্থক্য হচ্ছে 6-7%। তৃণমূল মুসলমান ভোট প্লাস বেনিফিশিয়ারি নিয়ে 46%। বিজেপি মুসলমান ভোট পায় না, তারা 39% ভোট পেয়েছে। সেই ভোট পুরোটাই কিন্তু হিন্দু ভোট। এখন বাংলাদেশ, মুর্শিদাবাদ এবং পেহেলগামের ঘটনা হিন্দু মরণ একটা অভিঘাত তৈরি করেছে। যেভাবে মানুষ বলছেন, যারা পৈতৃক প্রাণটা হাতে নিয়ে ফিরেছেন, কারুর স্বামী মারা গেছেন, চোখের সামনে গুলি করে মারা হয়েছে, তারা বলছেন যে হিন্দু পরিচয় জেনেই খুন করা হয়েছে। এর মধ্যে বাঙালিও আছেন, তারা বলছেন, সবাই দেখছেন সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে, সমাজ মাধ্যমে, তাতে কিন্তু হিন্দু মনন আন্দোলিত হয়েছে। বিজেপির সমর্থক হিন্দুরা শুধু নয়, তৃণমূল কংগ্রেসকেও হিন্দুদের যে অংশ সমর্থন করে, বাম কংগ্রেসকে যে হিন্দুরা ভোট দেয়, তাদের একটা বড় অংশ এবার কিন্তু বিজেপির ছাতার তলায় জড়ো হবেন। তারা বিজেপিকে ভালোবেসে ভোট দেবেন না, শুনে রাখুন। তারা মনে করছেন বিজেপি খারাপ ভালো যাই হোক না কেন, একটা বিষয়ে খুব অকপট, সেটা হচ্ছে হিন্দুদের স্বার্থ রক্ষা তাদের কাছে প্রায়োরিটি। তারা প্রকাশ্যে বলে, আমরা হিন্দু জাতীয়তাবাদী দল, হিন্দুদের স্বার্থ রক্ষা আমাদের অগ্রাধিকার। সেই জন্য বাম, কংগ্রেস এবং তৃণমূলের হিন্দু ভোটের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে ঝোঁকার সম্ভাবনা প্রবল। বিজেপি একটা জিনিস সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমান ভোট তারা পায় না, সেজন্য মুসলমান ভোটের জন্য তারা চেষ্টা পর্যন্ত করবে না। বিজেপি কোনো মুসলমানকে প্রার্থীও করে না। লোকসভা নির্বাচনে বিজেপি কি কোনো মুসলমানকে প্রার্থী করেছিল? করেনি। পশ্চিমবঙ্গে 2021-এ 2-1জনকে বিজেপি প্রার্থী করেছিল। সিপিএম থেকে যে ভদ্রমহিলা এসেছিলেন তাকে প্রার্থী করেছিল, এরকম, মানে নামটা তার ভুলে গেলাম। কিন্তু 98% হিন্দু প্রার্থী বিজেপির, এবং সেটা এবার 100% দাঁড়াবে। এবং বিজেপি জানে এবং তাদের সচেতন রণকৌশল যে আমাদের মুসলমান ভোট নিয়ে ঝাঁপিয়ে লাভ নেই, ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে। তার জন্য হিন্দু ভোটকে আমাদের
কনসলিডেট করতে হবে, যতটা সম্ভব হিন্দু ভোটের মেরুকরণ করা যায় বিজেপি মনে করছে তাতে তাদের সুবিধা। বিজেপি 55 থেকে 56% হিন্দু ভোট পায়। বাংলাদেশ, মুর্শিদাবাদ, পেহেলগামের ঘটনা যদি আপনি এক সুতোয় বাঁধেন, বিজেপি যে প্রচার করছে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, মুর্শিদাবাদে আক্রান্ত, আর পেহেলগামে ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে। তাহলে এবার হচ্ছে হিন্দু জাগরণের সময়, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু খাতরে মে হ্যাঁ, এই ন্যারেটিভ কিন্তু এখন যথেষ্ট কারেন্সি পেয়েছে। অনেকেই বলছেন যে এবার আমাদের রিথিঙ্ক করতে হবে। যারা ট্রামে বাসে চড়েন, মেট্রো রেলে চড়েন, লোকাল ট্রেনে যাতায়াত করেন, চায়ের দোকানে আড্ডা মারেন, ওগুলো তো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। একবার কান পেতে শুনলেই বুঝতে পারবেন যে হিন্দু বরণে বিপুল ক্ষোভ তৈরি হয়েছে। দেখুন, তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তো আছে, এবং মুসলিম তোষণের অভিযোগ যে বিজেপি করে, সেই অভিযোগ কিন্তু মানুষ অনেকটাই গ্রহণ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল বলে আমরা এত সামাজিক কর্মসূচি নিয়েছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সামাজিক কর্মসূচির সুবিধা পায়। ঠিক তো, এই বেনিফিশিয়ারি তো আছে, সেই জন্যই তো তারা 46%। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সুফল কিন্তু বারবার পাওয়া যাবে না। মানুষ জানে যে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেবে, হয়তো যে একটা বাজেট করবে বিধানসভা নির্বাচনের আগে, ইন্টারিম বাজেট, সেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা হয়তো থাকবে। অনেকে এক্সপেক্ট করেছিলেন যে 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানাবেন। কিন্তু দেখুন, 26-এ ভোট, 1 বছর আগে থেকে বাড়তি টাকার ঘোষণা করলে সরকারের উপর চাপ বাড়ত। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যে অন্তর্বর্তী বাজেট হবে, আমি নিশ্চিত সেখানে লক্ষ্মীর ভান্ডারের অনুদান রাজ্য সরকার বাড়াবে। বিজেপি কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কথা বলবে, এবং তারা বলবে বিজেপি এবং তার সহযোগীরা যে যে রাজ্যে ক্ষমতায় আছে, কম বেশি সেসব রাজ্যে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার বেনিফিট চালু হয়েছে এবং মাতৃশক্তিকে সরাসরি নগদ দিয়ে সহায়তা করছে। এবং পশ্চিমবঙ্গে তারা যদি ক্ষমতায় আসেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বদলে শুধু হয়তো অন্নপূর্ণা ভান্ডার হবে, কিন্তু তৃণমূল সরকার যে টাকাটা দেয় মাতৃশক্তির অ্যাকাউন্টে, সেই টাকা বিজেপি অনেকটাই বাড়াবে। এবং পশ্চিমবঙ্গের মাতৃশক্তি এরা অভ্যস্ত হয়ে গেছেন যে লক্ষ্মীর ভান্ডার টাকা তো আমরা পাই। এখন বিজেপি যদি কনভিন্স করতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হবেই না, উল্টো অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, সেখানে টাকার পরিমাণ বাড়বে, তাহলে পশ্চিমবঙ্গের মাতৃশক্তি বিজেপির এই প্রচারে সাড়া দেবে না, এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তার উপর হিন্দু খাতরে মে হ্যায়, এটা হিন্দু মননকে আন্দোলিত করেছে। তৃণমূলের বন্ধুরা মানুন বা না মানুন, আমাকে কমেন্ট বক্সে গালাগালি করতেই পারেন, সেটা আপনাদের রুচি এবং স্বাধীনতা, আমি নিয়ে কিছু বলবো না। কিন্তু বাস্তব হলো এই যে হিন্দুরা এক হচ্ছেন, এবং পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হিন্দুদের মধ্যে কার্যত একটা আলোড়ন তৈরি করেছে। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়। চার্জড অ্যাটমসফিয়ার, মেরুকরণ সম্পূর্ণ, দেখবেন ফলাফলে বিপুল সংখ্যায় হিন্দুরা বিজেপিকে ভোট দেবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দু কনসলিডেশন হচ্ছে। দেখুন, মুসলমান কনসলিডেশন তিনি করছেন, হিন্দু কনসলিডেশন তো অটোমেটিক্যালি হবে। মমতা জানেন হিন্দু কনসলিডেশন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে কনসলিডেশন হয়েছে তাতে তিনি, মানে আমি বলবো 2024 পর্যন্ত, তাতে তিনি নিশ্চিত থাকতে পারেন যে কনসলিডেশন হয়েছে তাতে তাকে ক্ষমতা থেকে হটানো বিজেপির পক্ষে সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ, মুর্শিদাবাদ এবং পেহেলগাম অন্তত 3 থেকে 4% এখনো পর্যন্ত হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে বিজেপির পক্ষে। তাহলে দু দলের প্রাপ্ত
তো ভোটের ফারাক খুব কম দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি ভোট হয়। নিশ্চয়ই কেউ একটা সমীক্ষা করবেন এখন, মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুলতে করেন 3 মাস অন্তর অন্তর, দেখবেন যেটা বলছি ঠিক সেরকমই একটা রিফ্লেকশন আসবে। তৃণমূল 46%, বিজেপি 44%, বাম কংগ্রেস 10%। এই যে 2% ফারাক যদি এখন থাকে, তাহলে তৃণমূল এই মুহূর্তে ভোট হলে 160-এর বেশি আসন পাবে না, এবং বিজেপি ওই 130টার আশেপাশে আসন পাবে। বাম কংগ্রেস 1-2 আসন পেতে পারে। এবারও তাদের ফলাফল শোচনীয় হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শোচনীয় হবে। তাহলে মেরুকরণের আবহে ভোট হচ্ছে, এই সত্যটা অস্বীকার করে লাভ নেই। রুটি রুজির সমস্যা মানুষের চিরন্তন, এটা নিয়ে সংগ্রাম চলবে, সবাই করে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, সব জায়গাতেই আছে। কিন্তু ধর্ম তো রক্ষা করতে হবে রে বাবা। ধর্ম তো আমরা ধারণ করি, ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। আমরা যারা সনাতনী তারা কি মনে করি? নিজ ধর্মের স্থিতি, সনাতন ধর্মের প্রীতি, পরধর্মের সম্প্রীতি। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি কি আমাদের বিদ্বেষ আছে? নেই তো। কিন্তু ধর্মীয় সংখ্যালঘুরা যদি সাম্প্রদায়িক রাজনীতি করে, সাম্প্রদায়িক উস্কানি দেয়, তাহলে সনাতনীরাও তো একজোট হবে। আমি ধর্মীয় সংখ্যালঘুদের সব অংশ যে র্যাডিক্যাল আমি তা বলছি না। বহু মানুষ আছেন যারা সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা অত্যন্ত র্যাডিক্যাল, এবং তাদেরকে উস্কায় তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো। বলে যে তোমরা তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখবে, দাঙ্গা করবে। দেখুন বিজেপি জমানায় দাঙ্গা কোথায় হয়েছে? প্রমাণ দেখাতে পারবে না। এসিএ হলে দেশ ছাড়তে হবে সংখ্যালঘুদের, কোথায় কোথায় হয়েছে? দেশ ছেড়েছে তারা। এই ন্যারেটিভটা তথাকথিত সেকুলার দলগুলো প্রচার করে আমাদের যে সহাবস্থানের যে ঐতিহ্য, যে আদর্শ, সেটাকে কিন্তু নষ্ট করছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। এবং বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, অন্যান্য জায়গায় র্যাডিক্যাল ইসলামের আস্ফালন, খিলাফত প্রতিষ্ঠার দাবিতে পথে নামা, মার্চ ফর খিলাফত, বাংলাদেশের তৌহিদি জনতার ধর্মান্ধতা, তার প্রভাব তো এখানকার মুসলমানদের একটা অংশের মধ্যে পড়েছে। সেটা যখন হচ্ছে, তখন বিপরীত দিকে সনাতনীদের মধ্যে বিপন্নতা বাড়ছে। আপনি ভাবুন না, এই যে রামলীলা ময়দানে ওই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সমাবেশ করলো, সেখানে গিয়ে একটা বাসে গেরুয়া পতাকা লাগানো ছিল, জোর করে খুলতে বাধ্য করলো গেরুয়া পতাকা। এটা কি ভালো বার্তা? এটা কি ধর্মনিরপেক্ষতা? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। যত এই ধরনের ঘটনা ঘটবে, মেরুকরণ তত তীব্র হবে। সনাতনীরা সহাবস্থানে বিশ্বাসী, তাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। ধর্ম আমাদের কাছে জাস্ট ওয়ে অফ লাইফ। আমরা কি নিত্যদিন মন্দিরে যাই না তো? কেউ কেউ যান, যেতেই পারেন। আমি তো যাই না, কিন্তু কালী পুজো বলুন, এই পুজো বলুন, সেই পুজোয় থাকি, যতটা সম্ভব নিষ্ঠা বলে পুজোর কাজের সঙ্গে যুক্ত হই। কোনো ধর্মান্ধতা নেই। হিন্দুদের মধ্যে ধর্মান্ধতা নেই, ফ্রিঞ্জ এলিমেন্টের কয়েকজনের থাকতে পারে। আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই জন্যই যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে সনাতনী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পেহেলগামের ঘটনার পর যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। ঠিকই তো, সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, কিন্তু পৃথিবীতে 99% যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার পিছনে রয়েছে ইসলামিক জঙ্গিরা। এটাও বাস্তব।
এই যে আবহ, এই আবহে পশ্চিমবঙ্গে মেরুকরণ সম্পূর্ণ হয়েছে, বৃত্ত সম্পূর্ণ। ধর্মের ভিত্তিতে ভোট, আমাদের খারাপ লাগলেও এটা মানতে হবে। এটা আমাদের 6-7 বছর আগে শুরু হয়েছে, 8-9 বছর প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, এই 18-19 সাল থেকে। এবং 21-এ তীব্র মেরুকরণ হয়েছে, 24-এ হয়েছে, 26-এ একেবারে সম্পূর্ণ মেরুকরণ হবে। এই মেরুকরণের ফসল শেষ পর্যন্ত কে ঘরে তুলবে সেটা জানার জন্য 2026-এর ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পেহেলগামের জঙ্গি হামলা, মুর্শিদাবাদের ঘটনা, বাংলাদেশে র্যাডিক্যাল ইসলামের দাপাদাপি, হিন্দুদের কোণঠাসা হয়ে থাকা, এটা বাঙালি হিন্দুদের মননে তীব্র অভিঘাত সৃষ্টি করেছে। এবং মেরুকরণ হচ্ছে, একজোট হচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন দীঘায় ধুমধাম করে করবেন, শাস্ত্রমতে যোগ্য করে করতেই পারেন। তিনি এটাকে সাংস্কৃতিক কেন্দ্র বলেছেন, ঠিক আছে। রাম মন্দির 2024-এর লোকসভা নির্বাচনের আগে ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, 26-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে তার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করে রীতিনীতি মেনে ফেরাতে পারবেন হিন্দু ভোটকে তার দিকে? কোটি টাকার প্রশ্ন। কারণ একটা জগন্নাথ মন্দির তৈরি করলেই তিনি যে 14 বছর ধরে যেভাবে সরকারটা চালিয়েছিলেন, সাধারণ মানুষের অভিজ্ঞতা রাতারাতি বদল হবে না। তিনি কিভাবে সরকার চালিয়েছেন, কিভাবে একটা বিশেষ সম্প্রদায়কে আশকারা দিয়েছেন, সেটা মানুষ জানে। তিনি যতই নিজেকে শিবভক্ত বলে তুলে ধরুন না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে থাকেন তার ঘরের মাথার কাছে শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তার প্রতি আছে। আশা করব চিরকাল দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তার প্রতি থাকবে। কিন্তু তিনি বিজেপির এই সব হিন্দু এক হও, এই ডাক যে কারেন্সি পেয়েছে, এটা তিনি জানেন। এবং শুধু মুসলমান ভোট দিয়ে বৈতরণী পের হওয়া যাবে না, এটাও তিনি জানেন। তাই মরিয়া হয়ে চেষ্টা করছেন এবার নিজের হিন্দু আইডেন্টিটি, তিনি ব্রাহ্মণ কন্যা, এই পরিচয়কে সামনে রেখে হিন্দু ভোটের পূর্ণ মেরুকরণ যাতে না হয় সেই চেষ্টা করতে। কতদূর তিনি সফল হবেন বা আদৌ সফল হবেন কিনা সেটা জানা যাবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবে।